নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভালো আছেন নিশ্চয়ই সবাই, যে যেখানে আছেন। আমি শিলিগুড়ি শহরে যেই মুহূর্তের ব্লগ আপনারা দেখছেন সেই মুহূর্তে ভালোই ছিলাম। সকাল হয়েছে অনেক সকালবেলাতে। আমার মেয়ের আজকে স্কুল ছিল, আছে ইনফ্যাক্ট, সে স্কুলে গেছে। সুতরাং তাকে যাবতীয় টিফিন করে দেওয়া বা তার সকালবেলায় যা যা করণীয় সেগুলো সমস্ত কিছু করে দেওয়ার পর মনে হলো বেশ অনেকক্ষণ বাদে তারপর ক্যামেরাটাকে অন করি। সকাল সকাল উঠে ব্লগের কাজের চাপটা অনেক সময় মাথায় নিতেই ইচ্ছে করে না। তো যাই হোক, বিছানাপত্র তুলে নেবই। বিছানার চাদরটা ভাবছি কালকে তুলে দেবো, দিন সাতেক তো হয়েই গেল পাতা। তো ঠিক আছে, আপাতত আজকের দিনটা চলুক, কালকে থেকে করে নেব। আর এই যে আমি মিশো থেকে অর্ডার করেছিলাম দুটো ওই পাশ বালিশের ওয়ার, তবে আমি যে সাইজটা চেয়েছিলাম আমার যেন মনে হচ্ছে সেটা একটুখানি ছোট হবে। তবে জিনিসটা দেখতে ভারী সুন্দর হয়েছে, তবে ছোট হলেও আঁটিয়ে ফেলা যাবে আর কি, মানে পাশ বালিশগুলো একটু টাইট হয়ে যেতে পারে। প্রথমে খুলে মনে হচ্ছিল হে বাবা, এ কি তাহলে মাথার বালিশের ওয়ার দিয়েছে? পরে বোঝা গেল যে না, এটা পাশ বালিশেরই ওয়ার। তবে পাশ বালিশ একটু টাইট হয়ে গেলে অসুবিধে নেই, দুই পায়ের ফাঁকে থাকবে তো কোনো সমস্যা নেই। মাথায় একটু টাইট বালিশ নিতে অসুবিধে হলেও পাশ বালিশের ক্ষেত্রে সেটা হতেই পারে। তো যাই হোক, এগুলো সমস্ত কিছু করে নেওয়ার পর আলপনাদি নিচ থেকে এসে আজকের দিনে জল খাবারটা দিয়ে গেল, সেটা হচ্ছে ডালিয়া। আমার মেয়ে আজকে গেছে স্কুলে, সকালবেলায় উঠেছি অনেক সকালে, কিন্তু মেয়ে গেছে স্কুলে, বুঝতে পারছেন, টিফিন রেডি করে দেওয়া, তারপরে সবকিছুই করেছি, কিন্তু ব্লগটা শুরু হয়নি। ভেবেছি শুরু করবো, এই করবো করতে করতে দেরি হয়ে গেল। তো এখন একটু আগেই আমি আপনাদের দেখালাম যে আজকে কি দিনে আমার জলখাবার হচ্ছে, সেটা হচ্ছে ডালিয়া আর খিচুড়ি। আর মধ্যবর্তী সময় ধরুন তাও ঘন্টা দেড় দুই কেটে গেছে, তার মাঝখানে মামনি ঢুকে গেছে, কাজকর্ম টুকটাক করছি। তা সেইগুলো ওই আর কি একটু ক্লিনিং এর কাজই চলছে অ্যাকচুয়ালি, তো সেগুলো পাশে পাশে লেগে থাকতে হয়। সবসময় এইসব কাজগুলো দেখানো যে খুব একটা সমীচীন এমনটাও নয় আর কি, সে সব সংসারেতেই হয় এগুলো। যাই হোক, কি বলবো, আর মনে হচ্ছিল না যে আজকে শেয়ার করি। তা যাই হোক, যখন থেকে শেয়ার করতে হবে তখন থেকে তো করবোই। তো এখন এই মুহূর্তে আমি বিনা মাসে আমাদের কেটে দিতে হচ্ছে আধখানা পেঁপে আর মুসুম্বি একটা, তো সেইটা খেয়ে নিয়ে তারপর আরো সামান্য কিছুটা কাজ, মানে সাথে সাথেই স্নানে যাব না, ওই একটা ঘর মোটামুটি আধ ঘন্টা ঠিক ওরকম সময় কাজ বাকি রয়েছে, সেই কাজটুকু সেরে নিয়ে তারপর স্নানে যাব। তারপর আজকে নতুন নাইটিটা পরবো, খুব বেশ এক্সাইটেড লাগছে, অনেকদিন বাদে বেশ পছন্দসই একটা ম্যাক্সি পেলাম, যেটা মানে দেখেই এক দেখায় এত পছন্দ হয়ে গেল। আমি সেটা কেচে দিয়েছি, শুকোতেও দিয়ে দিয়েছি ইতিমধ্যে, কিন্তু আমার পাশ বালিশের ওয়ার যেগুলো আমি তখন আপনাদের দেখালাম সেটা কিন্তু কাঁচাও হয়ে গেছে, তো সেটাও প্রায় শুকিয়েও এসছে বোধহয়। তো যাই হোক, ঠিক আছে, আসলে শুকিয়ে তো বেশিক্ষণ লাগবে না। তো আপাতত এটা হাতে নিয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, খেয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলো সারি। এটা কিনে এনেছি বেশ অনেকদিনই হলো, এখনো কেউ মানে কচকচ করছে। এরকম কি হতে পারে যে ফ্রিজে রাখলে পাকা পেঁপে আবার কাঁচা হয়ে যায়? আমার তো কথা না, পুষ্টিগুণ কমে যেতে পারে, পাকা পেঁপে আবার নতুন করে কেটে যাবে, একেবারে রীতিমতো কচকচ করছে। মুখটা একটু হলদের মতো হয়েছে, যে দেখুন মুখখানা একটু হলদের মতো হয়েছে, পেছনটা পুরোটাই হালকা হলদে। এটা খেতে ভালোই লাগে, না রোজ খেতে ভালো লাগে না। সবজিগুলো যা টক, এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা, আলপনাদি দিয়ে গেল। মানে এত মিষ্টি, আমাদের বাগানের মধ্যে একদম ওই কোনার দিকে একটা পেয়ারা গাছ আছে, শিউলি গাছের পাশে। এত ভালো পেয়ারার জাতটা কি বলবো। আমার হাজবেন্ডের ব্যাগ থেকে বেশ কিছু জিনিসপত্র বেরোলো, সেগুলো ওই কালিম্পংয়েতে ছিল হয়তোবা, মানে হয়তো না, তাই ছিল অ্যাকচুয়ালি। তো সেখানে তো ওর একটা বাড়ি ভাড়া নেওয়া রয়েছে, থাকে না সেটা আলাদা কথা, কিন্তু কখনো কখনো গিয়ে হয়তোবা জিনিসপত্র যেগুলো কাচতে হবে সেগুলো নিয়ে আসে, তো সেই রকমই। তো সেগুলো সমস্ত কিছু মেশিনে দিয়ে দিলাম, সেগুলো সব কাচবো। কেচে ভাবছি যে বিছানা চাদর টাদরগুলো তুলে দিতে হবে, তো সেগুলো দুটো একসাথে মেলে দেবো। তো যাই হোক, এখন টুপুরের ঘরটা একটুখানি ঠিক করে নিচ্ছি, কারণ টুপুর এখানেই চলে এসেছে, ওই ঘরে পড়াশোনার ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক, সেই জন্য এখন ওর বিছানার চাদরটা যেহেতু বেশ কদিন হলো পাতা রয়েছে, সেটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমি অ্যামাজনেতে কয়েকটা ওই সিঙ্গল বিছানার চাদর অর্ডার করেছিলাম, কিন্তু এই বেডটা সিঙ্গল নয়, এটা হচ্ছে কুইন সাইজের বেড, যার ফলে একটা পাতবো বলে সিঙ্গেল নিয়েছিলাম, তারপর সেটাকে আর হলো না, তারপর সেটা আবার ঢুকিয়ে দিলাম, আবার নতুন একখানে নিয়ে পাচ্ছি। এই চাদরটা খুব বেশি দিন আর আমি ব্যবহার করব না, কিন্তু আমি আমাদের ঘরের জন্য
যেহেতু ছোট খাট এবং বড় খাট অর্থাৎ সিঙ্গেল আর কিং সাইজের দুটো খাট রয়েছে আমাদের ঘরে, তাই বেশ মিলিয়ে মিলিয়ে কিনি, মানে একই রকম চাদর টুকুরের খাটে এবং আমাদের খাটে এরকম ভাবে পেতে মানে আমি পছন্দ করি আর কি। কিন্তু তো সেই রকম ভাবেই এই একটা চাদর কিনেছিলাম, কিন্তু এটা খুব একটা ভালো অবস্থায় আর নেই। শুধু এইটা না, যেটা সিঙ্গেল সেটাও আর খুব একটা ভালো অবস্থায় নেই। আমি আরই কয়েকবার মতো পেতে এই চাদরগুলোকে বার করে দেব, বালিশের ওয়ারটাকেও বার করে দেবো, সেটা তো একদমই শতচ্ছিন্ন হয়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে, আপাতত এই ঘরটায় এলাম। এই ঘরটা কয়েকদিন থেকেই সম্পূর্ণ অবিন্যস্ত পড়ে রয়েছে। আজকে তো অনেক জামা কাপড়ও হয়েছে, সেগুলো সমস্ত কিছু প্রাত্যহিক জামা কাপড়, সেগুলো সব ভাঁজ করে নেওয়ার পর যেগুলো এতদিন ধরে উলঢাল হয়ে পড়ে আছে, আমি এখনো এই শাড়িগুলোকে বাতিল করতে আমার বুকের ভেতর লাগছে। কয়েকটা শাড়ি তো খুবই ভালো রয়েছে। তো যাই হোক, ঠিক আছে, সেগুলো কেউ না কেউ তো পরবে না, আমি পরছি না, সেটা বছরের পর বছর কিন্তু ফেলতে গেলে এখনো বুকের ভেতর বাজে। শাড়ি সত্যি মেয়েদের একটা কি বলবো ভীষণ ইমোশনের জিনিস, সেটাতে কোনো সন্দেহ নেই। তবে বন্ধুরা, এই ইমোশন থেকে আমাকে আরো বেরোতে হবে, আমাকে আরো অনেক বেশি জিনিসপত্র ফেলতে হবে, যা আমি ফেলেছি তার থেকেও বেশি। ফেলানি নয়, অ্যাকচুয়ালি বাতিল করা, কাউকে না কাউকে, যে শাড়িগুলো ঠিকঠাক কদর করতে পারবে এবং আমার এই শাড়িটাকে সুন্দরভাবে নেবে, গ্রহণ করবে, তাকে দিয়ে দেওয়া, এরকম কাজ আমাকে আরো করতে হবে। তো যাই হোক, আপাতত বিছানা চাদরটা তুলে নিয়ে তারপর সমস্ত কাজকর্ম সারি, তারপর আসছি আপনাদের সামনে। মন দিয়ে পুজো করার খুব চেষ্টা করছি, কিন্তু শরীর এই মুহূর্তে একদম ঠিক নেই। অদ্ভুত একটা অস্বাচ্ছন্দ্য, সেটা সর্বাঙ্গ ঘিরে ফেলেছে। সেটাকে সাঁতরে কাটিয়ে ওঠার বা পারে ওঠার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু হয়ে উঠছে না। শরীর একদম সাথ দিচ্ছে না আমার। তো নিচে আমি কয়েকটা আমার ঘরে পরবার পোশাক, সেগুলো আলপনাদিকে বলেছিলাম, সামান্য সেলাই খুলে গেছে, সেগুলো তুমি একটু সেলাই করে দাও। ছুঁচ ছুতোর কাজটার ব্যাপারে আমি একেবারেই সম্পূর্ণভাবে একেবারে অপদার্থ বলা যেতে পারে, সেই জন্যই এই কাজের জন্য আমি আলপনাদির উপরই ভরসা করছি। তো তারপর আমরা সবাই বাড়িতে একদম বিছানায় পড়ে যাই কিছুক্ষণের জন্য, তো বটি, ঘন্টা চারেকের জন্য। মানে এই সময়টায় কি হয় আমাদের আমরা বুঝতে পারছি না। মানে ভীষণ পেটের একটা অসুবিধা তৈরি হয় এবং আমরা প্রচন্ড রকমভাবে কাহিল হয়ে পড়ি। কত কথা যে এই মুহূর্তে মাথায় আসছে, কেন এরকম হলো, মানে অনেক কিছুই। তো যাই হোক, সেটা অবশ্য বুঝতে পেরেছি আমরা পরবর্তীতে যে কি হয়েছে। কিন্তু যখন ওই পাজলড একটা অবস্থা চলছিল, সেই সময়টাই হয়তো আপনাদের সামনে এসে কয়েকটা কথা বলেছি, কিন্তু ব্লগের শেষে মোটামুটি আপনারাও বুঝতে পেরে যাবেন যে আমাদের অ্যাকচুয়ালি কি অসুবিধাটা হয়েছিল। কি আশ্চর্য কাণ্ড বলুন দেখি, হঠাৎ করে কি হয়ে গেল পুরো বাড়ির সবার খাওয়াতে, তো বুঝতে পারছি কিছু একটা ভুলভাল হয়েছে। আমার আজকে সকাল থেকেই এরকম, মানে সকালে উঠে প্রথম টুকুরকে জল, মানে টুকুরের সবটুকু করার আগে যখন একটু জল খেতে যাচ্ছে, জলটা এসে বুকেরই পাঁজরের কাছে যেন আটকে যাচ্ছে। এত সাংঘাতিক যন্ত্রণা পাঁজরে, বুকে, মানে বুকে লাগলে যে একটা চাপ হয় সেটা নয়, কিন্তু একদম মনে হচ্ছে যেন বুকের মধ্যে একটা খুব চিন ধরা ব্যথা, জলটা ভিতরে যাওয়ার সাথে সাথে। মানে হার্টের জায়গাটাতেও ব্যথা করছিল একটু একটু। তোরাতে মুখের থেকে জলটা ফেলে দিলাম, কিছুক্ষণ পর ব্যাপারটা কমলো, তারপরে আবার জল খেলাম, তবে ঠিক হয়ে গেছিলো। সারাদিন তো প্রচুর কাজকর্ম সবই তো করলাম। পুজো করতে করতে ফিল হচ্ছে শরীরটা ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না, খিদেও পেয়েছে আবার। তারপরে এসে খেলাম, যতটা খাই তার থেকে কম খেলাম, এমনিতেই তোমার ভাত এখন মাপা, তারপরে তো সেটাও খেতে পারলাম না, না খেয়ে যা হোক খেলাম, তারপর থেকে আর উঠতে পারছি না। কিছুক্ষণ পরে সে বোম্বাদা বলছে ও তো ব্রাউন রাইস খায় নাই, বোম্বাদা বলছে আমারও শরীরটা ভীষণ খারাপ করছে। ওষুধ খেলাম, আমি খেলাম, ও খেলো। তারপরে স্কুল থেকে এসে টুকুর খেয়েছে, আমাদের আজকে টুকুর খেয়েছে ডাল ভাত ডিম সেদ্ধ, আর কিচ্ছু খায়নি, কিন্তু টুকুরেরও শরীর খায়। তা এখন বোম্বাদা ডালও খায়নি, হ্যাঁ, তো আমিও ডাল খাইনি। তো এখন কি থেকে যেটা হচ্ছে ঈশ্বর জানেন, বুঝতে পারছি না আমি সত্যি কথা। কিন্তু শরীরটা সবার খুব খারাপ হয়ে গেল। আমার নিচে শ্বশুরমশাইয়ের কোনো অসুবিধা নেই, তিনি ঠিকই আছেন ঈশ্বরের কৃপায়, কিন্তু এইরকমভাবে পড়ে যাওয়াটা সচরাচর তিনজনে একসঙ্গে, এবং আমার
খুব ভয় ভয় করছে এই মুহূর্তে, এরকম কেন হলো হঠাৎ করে। সন্ধ্যেবাতিটাও দিতে পারিনি, পোশাকও ছাড়তে পারিনি। আর আমি এর আগেও এরকম দেখেছি, আমার ইন্ডিয়া গেট ওই কি বলে ঢেকি ছাটা চাল, মানে ব্রাউন রাইস যেটাকে বলে আর কি, সেটা খেলে সমস্যা হতো। ওই প্যাকেটেরগুলো খেলেই আমার সমস্যা হয়, সে ইন্ডিয়া গেট হোক বা অন্য যে কোনো হোক। সেজন্য আমি একজন কাছ থেকে নিয়ে আসতাম, 2 কিলো করে নিয়ে আসতাম, অনেক দিন চলে যেত। তা সে এখন তার কাছে যেতে পারিনি, আবার এটা নিয়ে এসছে। আমি শুরুতে ভেবেছিলাম মধ্যে আমারই হচ্ছে, ওই জন্যই হচ্ছে, কারণ কালকে থেকেই তো আমি ইন্ডিয়া গেটটা খাওয়া শুরু করেছি, মানে প্যাকেটের যাই হোক। তা আবার তো এখন তো দেখছি মনে হচ্ছে সেটা নয়, সবারই হচ্ছে। তারা তো সবাই সাদা ভাত খেয়েছে, ওদের তো ভাত আলাদা। তাহলে এটা কী হলো কে জানে। আমার মনে হচ্ছে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করতে হবে। টিকটিকি হয়েছে কয়েকটা, ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখি। এখন আরশোলা খুব একটা আর নেই, কিন্তু টিকটিকি হয়েছে। আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে গন্ডগোল। দেখি কালকে রান্নাটা অফ দেবো নাকি বুঝতে পারছি না, রান্নাঘরটাকে ক্লিন করাই বুঝতে পারছি না আসলে। কিছু তো একটা হয়েছে বটেই। একেই বোধহয় বলে বজ্রটনি ফস্কার, কেন চতুর্দিকে পরিষ্কার করাচ্ছি, আসলে যে জায়গাটা সবার আগে করা উচিত সেটাই বোধহয় করায়নি। মানে এসব অনেক কিছু মাথায় ভাবছি আসলে, এই আর কি। যাই হোক, এখন আজকের দিনে তো ব্লগ কোনোভাবে এন্ড করতে পারছি না, কালকে সকালে দেখা হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, পরের দিন সকালবেলায় আবার আপনাদের স্বাগত জানাই। আমার শ্বশুরমশাই বুঝতে পেরে গেছিলেন যে আমাদের কি হয়েছে, তো সেই জন্য তিনি সেই বুঝে ওষুধ দেওয়াতে রাত্রেবেলায় আবার খানিকটা খাড়া হয়ে যেহেতু দাঁড়াতে পেরেছিলাম, সেহেতু রান্নাঘরের কাজটুকু সমাপ্ত করেছিলাম। আপনাদের সাথে যখন কথা শেষ করি তখন আমার কোনো কিছুই করার ক্ষমতা ছিল না। তো যাই হোক, এখন যেটুকু করণীয় সেটুকু করেছি। দুপুরের জন্য এই কাঠবাদাম এবং কিশমিশ তো ভেজাতেই হয় প্রত্যেক দিন। 9 মাসে 6 মাসে একবার হয়তো 1 দিন 2 দিন বাদ যায়, কিন্তু এটা আমার প্রত্যেক দিনের কাজ। তো চারটে 8টা ভিজিয়েছি। আমি সাধারণত খাই না। বুমবাদার জন্য 4টে, টুকুরের জন্য 4টে কাঠবাদাম এবং আমাদের কিশমিশের জল সমেত খানিকটা, সেটা তাকে দিয়ে দেওয়ার পর এরপরে এলাম হচ্ছে উপরে ছাদে। যেহেতু আগের দিন কিছুই করে উঠতে পারিনি, বিকেল থেকে অদ্ভুত অস্বাচ্ছন্দ্য তৈরি হয়েছিল, তার আগে থেকে ইনফ্যাক্ট। তো যার ফলে এগুলো কিচ্ছু তোলা হয়নি। আলপনাদি প্রচুর কাজের চাপে থাকে, আলপনাদিকে এগুলো বলে লাভ নেই। কিন্তু হয়তো বা মামুনকে আজকে আমি আসলে বলবো যে মামুন, তুই তো রাত্রে এসে দেখেছিলিস, মানে সন্ধ্যেবেলায় এসে তো একটু ছাদে কাপড়টা তুলে নিতে পারতিস। তো ঠিক আছে, ও আসলে প্রচণ্ড তাড়াহুড়োয় থাকে, বাচ্চাটাকে ছোট রেখে আসে, সেই জন্যই। ঠিক আছে, আপাতত 1-8 দিন হতেই পারে আর কি, ঠিক আছে। তো এখন আগের দিনে যেগুলো কেচেছিলাম পরপর 2 ভাগে, ভেবেছিলাম যে প্রথম ভাগেরটা একবারে দ্বিতীয় ভাগের সাথেই ছাদে মেলে দেব, যার ফলে হয়ে গেছে অনেকটাই। তো এখন সেগুলো সমস্ত মেলে দিই। ও তো আসার পরে, মানে আমাদের মামুনি আসার পর ছাদটা খালি না পেলে প্রাত্যহিক জামা কাপড় যেগুলো কাচার থাকে সেগুলো মেলবার জায়গা পাবে না। আজকে তো অনেকটাই হয়ে গেছে। তো যা হোক তা হোক মেলে দিলাম। মেলে দেওয়ার পর এখন তারপরে নিচে যাই। আমার শ্বশুরমশাইয়ের জিনিস আমি দোতলায় নিয়ে যাই না, কারণ জিনিসপত্র একটু ওই হয় কি আমাদের সাথে মিশে না, একটু এদিক ওদিক হয়ে যায়। যদি নাও মেশে, ওই একদিন ভুল হয়ে গিয়েছিল জন্য উনি এত রাগ করেছিলেন, তারপরে আমি ঠিক করেছি যে ওই মামুনি এসেই নিচে নিয়ে যাবে আর কি। তো সেই জন্যই আমি ওনারটা ছেড়ে দিলাম এবং বাদ বাকি আমাদের যাবতীয় যা যা আছে দোতলার সেগুলো সমস্ত কিছু নিচে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমার শরীর আগের থেকে অনেকটাই ঠিকঠাক। একটু কাহিল লাগছে, যেহেতু আগের দিনে হয়েছিল সেই জন্য সেই ধকলটা খানিকটা শরীর এখনো নিতে পারেনি, কিন্তু এমনিতে আর সেরকম কোনো অসুবিধে নেই। আজকে আমি ব্লগটাকে স্নানের আগ পর্যন্তই রাখতে চাই, তারপরে এইটুকু ব্লগ এডিট করে রেখে সবকিছু করে তারপরে আমি স্নানে যাব। তারপর থেকে স্নানের পর থেকে বেরিয়ে আর কি নতুন আমার ব্লগ শুরু হবে। তো আমাদের শরীর খারাপের কারণটা মোটের উপর অনুমান করা গেছে। সেটা হচ্ছে যে নিচে আমাদের কালকে আমরা সবাই একটা জিনিস কমন খেয়েছিলাম, সেটা হচ্ছে ডিম, সেদ্ধ ডিম। তা সেই ডিম থেকেই সম্ভবত একটা গন্ডগোল হয়েছে এবং রাত্রিবেলাতেই শ্বশুরমশাই ওষুধ দিয়ে দিয়েছেন। তিনি বুঝতে পেরেছিলেন আলপনা দিন কি ডিমটা এসেছিল নিচের থেকে। আমার শ্বশুরমশাই মাঝখানে ডিমের ট্রে দাম ওই ট্রে প্রতি খানিকটা কমেছিল বা ওই ডিম প্রতি কমেছিল, যা হোক করে 2 ট্রে ডিম দিয়ে এসেছিলেন। একটা ট্রেতে 30টা করে থাকে, সর্বসাকুল্যে 60টা ডিম। আর উপরে ওটা তিনি করার ঠিক 2-1 দিনের আগেই পরে আমিও ডিম কিনে এনেছিলাম। তার ফলে উপরে তো আমাদের উপরে ডিম দিয়ে চলছে, আর নিচে যেটা আমি অনেকবার করে বলেছি যে আমি যেরকম ওই ডিমের ট্রে যেটা মানে ডিম স্টোর করবার জন্য কিছু স্টোরেজ বক্স পাওয়া যায় সেগুলো কিনেছি, নিচেতেও কিনে দেবো। তো আমার আলপনাদি শ্বশুরমশাই দুজনের আপত্তি। প্রথম কথা, নিচে ফ্রিজটা ছোট, ফ্রিজ আছে কিন্তু দেখবেন ওটা নিরামিষ ফ্রিজ, ওদের ডিম ঢোকানো না, আর যে আমিষ ফ্রিজটা ছোট।
তা ওরা ওই ছড়ানো যে গামলাগুলো হয় ওর মধ্যে ডিম রাখতে পছন্দ করে। গামলাটা ওই 1.5 ট্রে দিয়ে ভরে গেছে, মানে একটা গোটা ট্রে প্লাস আরও কিছু ট্রে ভরে গেছে ডিম দিয়ে আর কি। সেটা ফ্রিজে ছিল, যেটা বাইরে আছে সেটা আগে খরচ করার বদলে ওরা কী করেছে ভেতর থেকে ডিমগুলো নিয়ে খরচা করেছে। আর মানুষ তো সর্বসাকুল্যে দুটো, রাত্রেবেলা আমার শ্বশুরমশাই কোনো প্রোটিন খান না, অসুবিধা হয় হজমের জন্য। তা যাই হোক, তারপরে আমাকে কিন্তু অনেক আগেই বলেছিল যে তোমাদের যদি ডিম শেষ হয়ে যায় তাহলে কিন্তু তোমার নিচ থেকে নিয়ে নেবে। তা আমার যখন শেষ হয়ে গেছিলো আমি গেছি, আমাকে ওই ফ্রিজের থেকে ডিম দিয়েছিল, সেটাই আবার আমি ট্রেতে করে নিয়ে চলে এসেছি, কিন্তু বাইরেরটা বাইরেতেই পড়েছিল। হ্যাঁ, তো যাই হোক, সেটাই এখন খরচা হতে হতে প্রায় শেষের পথে। আমাদের কালকে বোধহয় যে ডিমগুলো দিয়েছিল সেগুলো বাইরে ছিল বহুদিন, তা আলপনা দিনকে দিতে চাইনি, সেই ডিমটা সেদ্ধ করে ওরা নিচে থেকে সেদ্ধ করেই দিয়েছিল আর কি। কারণ হ্যাঁ, আমি নামাসি দাও, আসো 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 আসো, হ্যাঁ ওই ওখানটা রাখো, রানী ওই ঘরে, এই ঘরে বাচ্চা হয়েছে তো, ওই বাচ্চাটার বড়টার খুব হিংসা হয়েছে, সারাক্ষণ কাঁদে। এই বাচ্চাটা এদের সব কলপাটটা এখানটায় সারাক্ষণ একটু চেঁচামেচি হয়, পড়াশোনার ক্ষতি হয়, ওই ঘরে চল। ছোট শোনো না, হ্যাঁ এই বাড়িতে ছোট একটা বাচ্চা হয়েছে, ওই কয়েকদিন বয়স আর কি। তার দাদা আছে একটা, তার বয়স 2.5 বছর, 3.5 বছর আর কি। হ্যাঁ, খুব হিংসা হয়েছে, মা সারাক্ষণ বাচ্চাটাকে সারাক্ষণ যে মার সাথে খুনসুটি, বাচ্চাকে ধরে টানবে, ওই জন্যই আর কি। ওদিকে বাবা ছিল যেটা বলছিলাম। তো আমাদের 3 জনের 3 রকম সেদ্ধ লাগে। আমার তো কুসুম ফেলে দিয়ে খাওয়া হার্ড বয়েল লাগে, বুমবাদার টুকুরের ওই একটু সফট হলেই ভালো হয়, টুকুর হাফ বয়েল হলেই ভালো হয়। তা হাফ বয়েল ডিমটা আমাদের মিনামাসি করতে পারে না, মানে খোসা ছাড়াতে পারে না, ওটা আলপনা দিয়ে একটু এক্সপার্ট আর কি এই ব্যাপারটা। তা যাই হোক, সেই জন্যই আর কি ওটা করে দিয়েছে। তা তখন তাকে বলেছিল যে এই ডিমটা না দেওয়াই ভালো কাকু, এই ডিম না দেওয়াই ভালো, এই ডিম ভাজা করে খাওয়া যেতে পারে, কিন্তু এই ডিম কিন্তু অনেকদিন বাইরে ছিল, না কিছু হবে। তা আজকে বুম্বাদা খুব রাগারাগি করেছে, কালকে রাত্রেই করেছে, আজকে সকালেও করেছে। তো আমি আজকে অনলাইনে অর্ডার করে দিলাম ওদের জন্য একটা গোটা ওর নাম কি ওই আরে ডিমের ট্রে আর কি, যেটা ফ্রিজে স্টোর করা যায় আর কি। তা আর বলা হয়েছে অত ডিম ট্রে কমে গেলেই যে আপনাকে গাদা গাদা কিনে আনতে হবে, ওটা না করে কত টাকায় কম বেশি হবে, 10 টাকা 20 টাকা, তাও খুব বেশি বলে ফেললাম। তো ওরকম করার থেকে দেখুন ওষুধ কালকে কত বেশি লেগে গেল, কি ভোগান্তিটা হলো আমাদের। কিন্তু তাও আমাদের রান্নাঘরটাকে ক্লিন করাতে হবে, এটা ঘটনা যে টিকটিকি হয়েছে, কিন্তু আজকে সম্ভবত হবে না, অনেকগুলো কাজ আছে। তো আমি এর মধ্যে একদিন ধরে সব কিছু মিলেমিশে রান্নাঘরটা ক্লিন করে ফেলবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। মিনামাসি আমাকে আদা দিয়ে চা দিয়ে গেল, একটু আগে ঢুকেছে। তো যাই হোক, ঠিক আছে, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, তখন বাই বাই।